অপরূপ টিভি অনলাইন। শ্রমিক বার্গেনিং এজেন্ট সিবিএ, আমাদের কাজটা হলো শ্রম আইনকে বাস্তবায়ন করা। আমাদের আইনের মধ্যে থেকেই শ্রমিকের অধিকার বঞ্চিত শ্রমিককে আইনি সাপোর্টটা, প্রাথমিক আইনি সাপোর্টটা এবং প্রশাসনিক হয়রানি থেকে তাদেরকে মুক্ত করা এবং তাদেরকে আমরা যে শ্রম আইনের যে ধারা উপধারাগুলো আছে সেগুলোতে সমন্বয় করে ব্যালেন্স করে কাজ করা। সুতরাং আমাদের প্রায় 90% শ্রমিক শ্রম আইন থেকে বঞ্চিত। কেন? এটা সরকারের ব্যর্থতার কারণে। সরকার আইন করেছে কিন্তু আইন বাস্তবায়নে কঠিন কোনো বিধিবিধান রাখে নাই। সরকার আইন করেছে কিন্তু এই আইনটি যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিংবা মালিক না মানে, সে আইনের শাস্তি সেভাবে সুনির্দিষ্ট করা হয়নি। সুতরাং এই আইনটা শুধু শ্রমিককে দেখানোর জন্য বাস্তবায়ন হচ্ছে না। আইএলও কনভেনশনের যে ধারা উপধারাগুলো আছে, যেই শ্রম আইন বাংলাদেশে যেভাবে আইএলওতে স্বাক্ষর করে বিদেশি রেভিডেন্সের ক্ষেত্রে কিংবা আমদানি রপ্তানির ক্ষেত্রে যেভাবে শ্রমিকরা তাদের অধিকার পাওয়ার কথা, সেভাবে শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে না। আমরা এই সমস্যাগুলো রাষ্ট্রের উচ্চ মহলে আমরা সর্বক্ষণিক আগেও পৌঁছিয়ে দিয়েছি, এখনও পৌঁছাচ্ছি, ভবিষ্যতেও পৌঁছাবো। আমরা চাই শ্রমিকরা অন্তত বঞ্চিত না থাকুক। রাষ্ট্র কর্তৃক যে সকল সেবা আছে সেগুলোতেও শ্রমিক হয়রানি হচ্ছে। নাম্বার 1 বিআরটিএ লাইসেন্স জটিলতা, নাম্বার 2 ট্রাফিক পুলিশের হয়রানি, নাম্বার হাইওয়ে পুলিশের হয়রানি। এরপরে আপনার আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের গাড়ির অতিরিক্ত 7টা সংযোজন 2018 আইনের কিছু ধারা। ধরেন একটা দুর্ঘটনা ঘটলো, কোনো একজন পথচারী এসে আমার চেসিসের নিচে দূর মারলো, সে মারা গেল। দেখেন আমার ড্রাইভার এখানে কোনো দোষ নেই, তারা কিন্তু পার হচ্ছে চেসিসের নিচেরই। এখন ওখানে 98/105 হত্যা মামলা রুজু করে দেওয়া হচ্ছে। তাদেরকে সড়ক পরিবহন আইনে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, অনাপযোগ্য। এই ধারাগুলো সংস্কার আমরা সড়ক পরিবহন আইনের 2018-তে যে কালো আইনগুলো হয়েছে, এই কালো আইনগুলো বাতিল সহ এবং বিআরটির লাইসেন্সের সহজীকরণ, যে লাইসেন্স ক্যাটাগরি ভিত্তিতে শুধু হেভি ভাইকেল আমাদের যে হেল্পারগুলো আছে তারা হেভি ড্রাইভার লাইসেন্স প্রাপ্ত হবে, প্রাপ্তবয়স্ক হলে আমরা সেটা দাবি ছিল, কিন্তু বিআরটি তা বাস্তবায়ন করতেছে না। লাইসেন্সের মারাত্মক একটা জটিলতা, বিআরটিতে গেলে কার্ড নেই। একটা লাইসেন্স ড্রাইভার পেতে 8 বছর 10 বছর লেগে যায়। দেখেন একটা লাইসেন্স পেতে আরেকটা লাইসেন্সের রেনু করার টাইম চলে আসে। এই যে রেনুতে 2 ডবল টাকা, প্রথম টাকা নিচ্ছে 8, 10,000, 12,000, 15,000, পরবর্তীতে আবার সেম নিচ্ছে রেনুতে। তাহলে এই যে হয়রানি, এই যে টাকা পয়সার কালো অধ্যায় বিআরটি কর্তৃক, দালাল কর্তৃক, সেগুলো আমরা বন্ধ চাই। আমরা সহজীকরণ চাই, ড্রাইভারদেরকে সহজীকরণ দেওয়া। এরপরে আমাদের এই ট্রাফিক ডিপার্টমেন্টের যে ট্রাফিক পুলিশ গাড়ির নিয়োগপত্র চেক করবে, এই ড্রাইভার এই গাড়ির নিয়োগপাত্র কিনা। সে মামলা দিতে ঠিকই গাড়ির সাথে মিলে এনে কিন্তু তারা মামলা দিয়ে দেয়, কিন্তু তার নিয়োগপত্র আছে কিনা সেটা চেক করে না। এটাও একটা এই আইনের একটা বিষয় আছে, এটা নিয়োগপত্র না দিলে ওই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হবে, কিন্তু এটা হয় না। এরপর সংগঠনকে আমরা এই যেই গত কমিটি যেভাবে রেখে গিয়েছে, আমরা সংগঠনের কিছু সংস্কার করেছি। আমরা এই মাঠ হতে শুরু করে সংগঠনের সার্বিক বিষয় সংস্কার করেছি। আমরা আমাদের একটা এবাদতখানা আছে, সেখানে আমরা একটা ইমাম নিয়োগ দিয়েছি শ্রমিকরা নামাজ পড়ার জন্য, এবং ওখানে তারাবির নামাজ, বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য অনেক উপকার হয়। তারপরে আমরা এই একটা নাইট গার্ড নিয়োগ দিয়েছি। এরপরে আমরা এই সংগঠনের নিজস্ব অর্থায়নে কিছু
প্রতিষ্ঠানের সহায়তায় আমরা একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেছি, যেটা এই সংগঠনের শ্রমিকদের প্রাণের দাবি ছিল। আমরা নিজস্ব একটি অ্যাম্বুলেন্স সংগঠনের আছে, সেটা যেই পরিষদের আসুক না কেন এটা সংগঠনেরই থাকবে। এরপরে দেখেন আমাদের দৃশ্যমান অনেক দাবি দেওয়া শ্রমিকদের আদায় করে দিয়েছি। আমি যদি কথা বলতে হয়, আপনার MM, তাসিন, ইজি, সাহেরা, LMT, তারপরে আপনার প্রাণ না আপনার ফ্রেশ, যমুনা, তারপরে যাই এই বিভিন্ন অগডিক ডিপো, OCL, SAPL, ইনকন্টাক্টে ছিল না বারটেক্স, হ্যাঁ, তারপরে CCTCL, তারপরে ন্যামসন, ফোর্ডলিং, BM, এরকম অনেক প্রতিষ্ঠানের অনেক সমস্যা ছিল। এরপরে BM ট্রাজেডির সময় আমরা যে BM-এ অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে, আমরা শ্রমিকদেরকে প্রণোদনা দিয়েছি সংগঠনের অর্থে। আমরা তাদেরকে চিকিৎসা সহায়তা করেছি, আমরা তাদের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, আমরা বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, আমরা রক্ত দেওয়ার ব্যবস্থা করেছি। সকল কিছু মিলে আমরা BM ট্রাজেডিতে শ্রমিকদের জন্য কাজ করেছি। আমরা এটা মালিকদের থেকে আমরা একটা টাকাও নিই নেই, আমরা সংগঠনের আর্থিক ব্যয়। এরপরে আমরা সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন কিছু আর্থিক সহায়তা আগত কমিটি করেছে। এরপরে আমরা সংগঠনের বয়স্ক ভাতা ছিল না, 60 বছর হয়ে গেলে বেকার শ্রমিকদেরকে আমরা বয়স্ক ভাতা চালু করেছি, যেনার বয়স 60 হয়ে গেছে। তারপরে আমরা পঙ্গু ভাতা ছিল না, যিনি অঙ্গহানি হয়ে গেছেন সড়ক দুর্ঘটনায়, হাত নেই অথবা পা নেই কিংবা অক্ষম, প্যারালাইসিস, আমরা পঙ্গু ভাতা চালু করেছি পঙ্গুদের জন্য, পঙ্গু শ্রমিকদের জন্য প্রতি মাসে। তারপরে আমরা আমাদের মৃত্যু তহবিল ছিল 25,000, চিকিৎসা দাপন কাপন সহ 30,000 ছিল, আমরা সেটাকে উত্তীর্ণ করে আমরা 1 লক্ষ টাকা করেছি। আমরা চিকিৎসা ভাতা ছিল সর্বোচ্চ 5,000, সেটাকে আমরা সর্বোচ্চ 20,000 পর্যন্ত নিয়ে গেছি, 5,000 থেকে 20,000। তা আমরা সেগুলো শ্রমিকদেরকে অনেক দৃশ্যমান সেবা দিয়েছি। রাষ্ট্র এই ক্ষেত্রে আমাদেরকে কোনো সহায়তা করে নাই, কিংবা কোনো মালিক এই ক্ষেত্রে আমাদেরকে কোনো সহায়তা করে নাই। এগুলো শ্রমিকদের অর্থে সুষম বন্টনের মাধ্যমে সাংগঠনিক সিস্টেমে নেতৃবৃন্দরা করেছে। তাহলে এই শ্রমিকরা এখনও সংগঠনকে সহায়তা তেমনভাবে করে না। তারা যদি সংগঠনের সঠিক সার্ভিস চার্জ প্রদান করে, সংগঠনের এটাকে অনেকে চাঁদা বলে, শ্রমিকরা প্রদান করে, শ্রমিকরা পায়। অনেক হাজার হাজার শ্রমিক আছে আমাদের, সবাই দেয়, সমস্যা তো সবাই পড়ে না, যারা সমস্যা পড়ে তারা পায়। অনেকেই পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? আমাদের অর্থ সংকট থেকে যায়। আমাদের স্টাফ বেতন, আমাদের ম্যানেজার বেতন, কম্পিউটার অপারেটর বেতন, দারোয়ান বেতন, হুজুরের বেতন, এরপরে আমরা এই কারেন্ট বিদ্যুৎ বিল, সংগঠনে আপ্যায়ন খরচ, এইভাবে বিভিন্ন প্রশাসনিক মামলা মোকদ্দমায় দৌড়ানো, তারপরে সাংগঠনিক কাজে বিভিন্ন সংবাদ সম্মেলন, ক্যাম্পিংয়ে আমাদের সাংগঠনিক ব্যয় হয়ে থাকে। এবং এই সাংগঠনিক পরিচালনা ব্যয়গুলো আমরা এই শ্রমিকের অর্থ থেকেই করি। কিন্তু এই শ্রমিক আরও যদি সংগঠনমুখী হয়, যে কমিটি আসুক না কেন, তারা যদি সংগঠনকে সবসময় সহায়তা করে, এই সংগঠন আরও বহুদূর এগিয়ে যাবে। আমি মনে করি এই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। এইসব শ্রমিক সংগঠনগুলো যারা নিজেরা করতেছে, এখানে রাষ্ট্রেরও একটা বাজেট দেওয়ার প্রয়োজন আছে। সিটি কর্পোরেশন দিতে পারে, রোডস অ্যান্ড হাইওয়ে থেকে দিতে পারে, BRT থেকে দিতে পারে। আপনি দেখেন আমাদের শ্রমিকদের থেকে শুধু রাষ্ট্র নেয়। কী নেয়? লাইসেন্স রিনিউ করতে 10,000 20,000 নিয়ে যায়, লাইসেন্স নতুন করতে 10,000 20,000 নিয়ে যায়, পাসপোর্ট করতে টাকা নিয়ে যায়, গাড়ির ফিটনেস করতে নিয়ে যায়, ট্যাক্স টোকন করতে নিয়ে যায়, রোড পারমিট করতে নিয়ে যায়। আমাদের থেকে শুধু রাষ্ট্র নেয়, কিন্তু আমাদের এক সেক্টরকে রাষ্ট্র কিছুই দেয় না। রাষ্ট্র, সরকার এগুলোতে একটু নজর দেওয়া দরকার। আমি মনে করি এখানে অনেক বঞ্চিত শ্রমিক আছে, পঙ্গু শ্রমিক আছে। আমাদের সড়কে একটা ট্রামা সেন্টার নেই। দেখেন ঢাকা চট্টগ্রাম একটা ড্রাইভার দিনরাত 24 ঘন্টা জ্যামে পড়ে থাকলো, তার কোনো রেস্টের ব্যবস্থা নেই, কোনো টার্মিনাল নেই, কোনো ট্রামা সেন্টার নেই চিকিৎসা। তো এগুলো কি রাষ্ট্রের দায়িত্ব নয়? এরপরে আমাদের শ্রমিকরা অঙ্গহানি হলে এই শ্রমিক কল্যাণ ট্রাস্টে আমাদের টাকা আছে, কিন্তু রাষ্ট্র এটা আমাদেরকে সহজীকরণ দিচ্ছে না।
আমার শ্রমিককে শনাক্ত করার জন্য মালিক নিয়োগপত্র দিচ্ছে না। রাষ্ট্র আমাকে সেখানে সহজীকরণ ব্যবস্থায় যে এই সংগঠনের এই শ্রমিকটা তাকে এই কার্ডের মাধ্যমে সরকার ডাটাবেসের মাধ্যমে তাকে এই শ্রমিক কল্যাণ ট্রাস্টের টাকাগুলো দেখ, অঙ্গহানি হলো দেখ, পঙ্গু হলে দেখ, তা মারা গেলে দেখ, তারপরে তাদের বাড়িঘর জ্বলে পুড়ে গেলে দেখ, অনেক গাড়ি জ্বলাই দিচ্ছে, গাড়ি জ্বলে যাচ্ছে। আপনার দেখেন এই যে গত আন্দোলনে আমাদের অনেক শ্রমিক মারা গিয়েছে। আপনার আন্দোলন করে এই দুই পার্টি, এক সরকার আরেক সরকারের সাথে, কিংবা ওই যদি আপনার ছাত্ররাও লাগে এসে হামলা হয় গাড়ির উপরে, আগুন দেয় গাড়ির উপরে, মারে গাড়ির ড্রাইভারকে, তাদের কি অপরাধ? তাদের কি অপরাধ? তারা দেশের সেবা করতে গিয়ে এটা আমাদের ড্রাইভারগুলো মারাত্মকভাবে মব জাস্টিসের শিকার হয়। এটা কেন? রাষ্ট্র তাদের নিরাপত্তা কতটুকু দিচ্ছে? প্রশাসন তাদের কতটুকু খেয়াল রাখতেছে? হাইওয়েতে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার অজুহাতে আমাদের থেকে নীরবে চাঁদাবাজি করে, নীরবে পুলিশকে গাড়ির সিগন্যাল দিয়ে তারা আমাদের থেকে টাকা নেয়। এরপরে ঢাকাইতে আমাদের থেকে চাঁদাবাজি করে। তো ডাকাইতদের পুলিশের মাঝে আমরা ডিফারেন্স খুঁজে পাই না। আমরা দেখি যে তাদেরকেও দেখলে আমরা ডাকাইতের মতো লাগে। আমাদের মনে হয় যে ওই ডাকাত চেয়ে এই ডাকাত ভয়ঙ্কর। এই ডাকাত আইনের মধ্যে থেকে আমাদের থেকে ডাকাইতি করে, আর ওই ডাকাত ছুরি ঠেকিয়ে অস্ত্র ঠেকিয়ে আমাদেরকে লুটে নেয়। সুতরাং আমরা এইসব হয়রানি থেকে মুক্তি চাই। রাষ্ট্র সরকার এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের শ্রমিকদেরকে ডাটাবেসের আওতায় এনে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিক ট্রেড ইউনিয়নের মাধ্যমে শোষণরত শ্রমিকগুলোকে, পঙ্গু শ্রমিকগুলোকে সুচিকিৎসা দিতে হবে। আহত শ্রমিককে দেখতে হবে, এই কর্ম অক্ষম শ্রমিককে, বেকার শ্রমিককে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে হবে। রাষ্ট্রের অনেক দায় দায়িত্ব আছে। আমরা রাষ্ট্রকে ব্যাট দিই, ট্যাক্স দিই, আমরা রাষ্ট্রকে সচল রাখার জন্য সকল কিছু দিল, রাষ্ট্র আমাদেরকে আমরা বেঁচে থাকার জন্য ন্যূনতম সহযোগিতাগুলো আমাদেরকে করে না। আন্দোলন করলে বরং ওই রাষ্ট্র, সরকার, প্রশাসন, মালিক এক হয়ে যায়, বলে রাষ্ট্র জিম্মি হয়ে গেছে আপনাদের কাছে। আসলে আমাদের অধিকারের জন্য কথা বলতেও পারি না আমরা। আমাদের অধিকারের জন্য কথা বলতে গেলে রাষ্ট্রের এক শ্রেণীর প্রশাসন আছে, ওই শ্রমিকগুলোকে দমন করে, শ্রমিক নেতাকে দমন করে। যে আমার অধিকার দিচ্ছে না তার বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপ নেই, তার বিরুদ্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং এই সমস্যাগুলো উত্তোলন তো একদিন হবে না, ঐক্যবদ্ধ শ্রমিক নেতৃত্বের মাধ্যমে এগুলো ফুটে উঠবে। তা আগামীতে যারা নেতৃত্ব দিবেন কিংবা নেতৃত্ব পত্র নিয়ে আপনারা দাঁড়িয়েছেন, আমি মনে করি সকলকে আগে নিজেদের মধ্যে শক্ত ভিত্তি স্থাপন করতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে। আপনাদের এই সততা, নিষ্ঠা, আদর্শ, সাহস রেখে শ্রমিকের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, বলিয়ান হতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, নিজের অধিকার আদায় করে নিতে হবে। সুতরাং সেই ক্ষেত্রগুলোতে আমাদের এই শ্রমিক সেক্টর এবং শ্রমিকরা যদি সজাগ হয়, নিজেদের অধিকার সম্বন্ধে বুঝে, আমি মনে করি রাষ্ট্র এই ক্ষেত্রে তাদের দৃষ্টি এই সেক্টরগুলোর উপর দিবেন এবং শ্রমিকরা তাদের অধিকার একদিন ফিরে পাবে। আমরা শুরু করছি, যদি বেঁচে থাকি নেতৃত্ব দিব, আর যদি নিজেকে হেরে যাইতে হয় রাষ্ট্রের প্রশাসনের কাছে, তাহলে পরবর্তী কাউকে রাস্তা দেখিয়ে যাব ইনশাল্লাহ। এই পত্র নিয়ে আমি আবারও একই পদে, যুগ্ম সম্পাদক পদে ঘোড়া প্রতীক মার্কায় নির্বাচন করছি। আমি চাই আমার যারা সাধারণ প্রাইম মুভার, টেলার, ডিস্ট্রিক্ট, লোকাল, অকডক ডিপো, বন্দর 72 ভোটার, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, তাদের ভোটের মাধ্যমে আমি আবারও জয়যুক্ত হতে। অপরূপ টিভি অনলাইন।